সালামু আলাইকুম। ফিরে এসেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতার দ্বিতীয় ভাগ নিয়ে। আজকেই আশা করছি এই কবিতার দ্বিতীয় ভাগই শেষ ভাগ। আজকে এই আলোচনার সমাপ্তি হবে এই কবিতার। তাহলে আলোচনার সরাসরি শুরুতে চলে যাওয়া যাক। আমাদের বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি, তিনি একাধারে শুধু কবি না, সঙ্গীতজ্ঞ, সুরস্রষ্টা, দার্শনিক, এবং যার ভাবধারা, যার কাব্যধারা পুরো কাব্য সমাজের কবিদের মধ্যে এক জাগরণ ঘটিয়েছিল। শুধু কবিদের মধ্যে নয়, দেশবাসীর মনেও এক জাগরণ এনেছিল। সেই মহামান্য, আমাদের অতি প্রিয়, আমাদের প্রাণপ্রিয় দুই বাংলার প্রাণবিন্দুতে যিনি রয়েছেন, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রলয় উল্লাস বিদ্রোহীদের মনে, তৎকালীন বিদ্রোহীদের মনে যেমন দাগ কেটেছিল, তেমনি সেই কবিতা আজও আমাদের কাছে সমান জনপ্রিয়। আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত এই কবিতাটি তৎকালীন সময়, সমাজ এবং ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অনেক কথাই আমাদের কাছে তুলে ধরে। তো এর আগের দিন প্রথম পর্বে যা সমাপ্ত হয়েছিল, তাতে হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর থেকে হয়েছিল। তাহলে আজ মাভৈ মাভৈ থেকে শুরু হয়ে যাক। ফটাফট বই খুলে মনোযোগ সহকারে আমার আলোচনা এবং লাইনগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, আশা করি অনেকটাই বুঝতে পারবে। মাভৈ মাভৈ, মাভৈ শব্দটি অর্থ হচ্ছে ভয় করো না। ভয় করো না মানে ভয় পেও না, মানে ভয় না পেয়ে এগিয়ে চলা। মাভৈ মাভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জগৎ জুড়ে কি ঘনিয়ে আসছে? প্রলয়। জগৎ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে প্রলয় মানে কি? ধ্বংস। প্রলয় ঘনিয়ে আসছে মানে ধ্বংস হওয়ার মুহূর্ত চলে এসেছে, এই মুহূর্তে ধ্বংস হবে। কিন্তু মাভৈ মাভৈ, গোটা বিশ্বে ধ্বংস হয়ে যাক, তোমরা কিন্তু ভয় করো না, ভয় করো না। কবি আমাদের ভয় পেতে বারণ করছেন। কেন বারণ করছেন সেটা আবারও স্মরণ করিয়ে দিই। মহাকাল শিব যেমন তিনি ভাঙতে জানেন, তেমন তিনি গড়তেও জানেন। অতএব আমাদের ধ্বংস দেখে ভয় করার কোনো কারণ নেই। জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। এখানে ভালো করে বিষয়টা পয়েন্ট আউট করবে, নিচে দাগ দিবে জরায় মরা মুমূর্ষ। জরায় মরা মুমূর্ষ বলতে কাকে বোঝানো হয়েছে? জরায় মরা মুমূর্ষ হচ্ছে আমাদের সমাজ, যে সমাজ ঘুণ ধরা, যে সমাজ অবক্ষয়িত হয়েছে, যে সমাজ দারিদ্র্যক্লিষ্ট, যে সমাজ সাম্প্রদায়িকতায় একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, তেমন অসুস্থ, দুর্বল, মুমূর্ষ সমাজকে ঘুণ ধরা জরায় মরা মুমূর্ষদের সঙ্গে তুলনা করা হয়েছে। আর আমরা এবার জরায় মরা মুমূর্ষ ব্যক্তি বলতে যদি বুঝি, একটা ব্যক্তি যদি জরাজীর্ণ হয়ে যায়, রোগ ধরে যায়, রোগে আক্রান্ত হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে ব্যক্তি, যে ব্যক্তি মরবে প্রায়, মৃতপ্রায় ব্যক্তি, মানে মারা যাবে। আমার কিছু কিছু অসুখ থাকে না, যে ডাক্তার পর্যন্ত দিয়ে দেয় যে বাঁচবে না, মারা যাবে। সেরকম আমাদের সমাজটা যেন ওরকম হয়ে গেছে। তৎকালীন সময়ের কথা বলছি আমি। তৎকালীন সময়ে ইংরেজরা যেরকম আমাদের সমাজের উপর প্রেসার ক্রিয়েট করেছিল, তাতে আমাদের সমাজ অশিক্ষার অন্ধকারে একেবারে নিমজ্জিত হয়ে গেছিল। আমাদের সমাজটাও যেন ওই অসুস্থ মানুষের মতো ধুকে ধুকে কোনো রকমে বেঁচেছিল। তো কবি কাজী নজরুল ইসলাম বলছেন, জরায় মরা মুমূর্ষদের, আমাদের এই সমাজ, তার প্রাণ লুকানো আছে কোথায়? ওই বিনাশে। কোন বিনাশে? মহাকাল শিব অর্থাৎ তরুণ বিপ্লবীরা এসে সমাজের যে খুনধরা অবস্থা, সমাজের যে দারিদ্রতা, সমাজের যে অশিক্ষা, সমাজের উপর দিয়ে অত্যাচার করছে ইংরেজরা, সেই অত্যাচার, অশিক্ষা, দারিদ্রতা, কুসংস্কার নামক রোগগুলোকে ধ্বংস করবে কারা? তরুণ বিপ্লবীরা। কার মতো? মহাকাল শিবের মতো। তাহলে লাইনটা আমি আরেকবার ক্লিয়ার করছি, যে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জগৎ জুড়ে ধ্বংস ঘনিয়ে আসছে। আর কি? জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। হয়তো কারো এইটা বুঝতে অসুবিধা হতে পারে যে সমাজ ধ্বংস হবে, তো তাতে কি মানুষের কি?
আরে মানুষ তো সমাজেরই এক একটা অংশ। আমরা মানুষরা কি সমাজের বাইরে? না, আমরা প্রত্যেকটা মানুষ সমাজের অংশ। তাহলে সমাজ অবক্ষয়িত মানে কি? আমরাই অবক্ষয়িত হয়ে গেছি, আমরাই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছি, আমরাই দারিদ্র্যক্লিষ্ট হয়ে গেছি, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় নিজেদেরকে জড়িয়ে রেখেছি, মানে আমাদের সমাজ মৃতপ্রায় হয়ে গেছে, সমাজে যেন প্রাণ নেই। কিন্তু সমাজ প্রাণ ফিরে পাবে কিভাবে? যখন সেই তরুণ বিপ্লবীরা মহাকাল শিবের মতো রুদ্রমূর্তি ধারণ করে এসে সমাজের সেই রোগগুলোকে, কোন রোগগুলোকে? অশিক্ষা, দারিদ্রতা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, অত্যাচার, এগুলোকে ধ্বংস করবে। তখন আমাদের সমাজ আবার নতুন করে জেগে উঠবে, মানে প্রাণ ফিরে পাবে। তারপর কি হবে? এবার মহানিশার শেষে আসবে উষা, অরুণ হেসে করুণ বেশে। এবার মহানিশা, মহা অর্থাৎ বিশাল, নিশা বলতে রাত্রি, এখানে মহানিশা বলতে গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রি। আর ভাবার্থ কি? ভাবার্থ হচ্ছে এটা, অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটা, আমাদের সমাজ গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। আর এই গভীর অন্ধকারের শেষে, মহানিশার শেষে বলতে সমাজের এই গভীর অন্ধকার অবস্থার শেষে আসবে উষা, অরুণ হেসে। সূর্য, উষা বলতে ভোরবেলা, আর অরুণ কখন বলা হয়? ভোরবেলার সূর্যকে অরুণ বলা হয়। মনে রাখবে, ভোরবেলা যে সূর্য উদিত হয় তখন সূর্যের নাম হয় অরুণ। এই আসবে উষা, অরুণ হেসে, ভোরবেলা যখন সূর্য ধীরে ধীরে উদিত হয় তখন কিন্তু তার যে পাওয়ারটা, তার যে লাইট অ্যাকশনটা অতটা তীব্র বেগ আমাদের চোখে লাগে না, তখন সূর্যের দিকে আমরা তাকাতে পারি। তখন যেন সূর্যকে হাসি হাসি মুখ মনে হয়। তাই কবি বলছেন, মহানিশা যখন শেষ হয়ে যাবে তখন উষা অরুণ হেসে আসবে, সুন্দর ভোরবেলার সূর্য যেন মিষ্টি হাসি দিয়ে আসবে। আর কি? করুণ বেশে আসবে, সে দয়ার বেশে আসবে। সে কি বেশে আসবে? দয়ার বেশ ধারণ করে আসবে। আর তখন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। আর দিগম্বরের জটায় কি হাসবে? শিশু চাঁদের কর। দিগম্বর কাকে বলা হচ্ছে? মহাকাল শিবকে দিগম্বর বলা হয়। দিগম্বর, দিক, অম্বর, যার, কোন সমাস? বহুব্রীহি সমাস। সমাসগুলো একটু মনে রাখতেই হবে, কিছু করার নাই। তো দিগম্বর কাকে বলা হচ্ছে? মহাকাল শিবকে বলা হচ্ছে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দেখো, শিবকে তো আমরা সেভাবে প্রত্যক্ষ চাক্ষুষ দর্শন করিনি, কিন্তু ক্যালেন্ডারে বা অন্য কথা শিবের যদি কোনো তোমরা পিকচার, ছবি দেখে থাকো তাহলে দেখবে যে তার জটায় হচ্ছে চাঁদের কর, মানে ছোট্ট চাঁদকেই শিশু চাঁদ বলা হয়। ছোট্ট চাঁদ যখন প্রথম আমরা আকাশে দেখি তখন কীরকম একটা সুন্দর কাস্তের মতো একটা শেপ থাকে না, তো সেরকম শিশু চাঁদটা তখন তাকে বলে শিশু চাঁদ। এই ছোট্ট চাঁদটা মহাকাল শিবের মাথায় স্থান পায়। আর কি? সেখানেই সেই শিশু চাঁদ যেন সুন্দরভাবে হাসে। শিশু চাঁদের কর, হাসে কি? তার সুন্দর ছোট্ট চাঁদ সেই জন্য তার কিরণ ছড়িয়ে দেয়। চাঁদের কর মানে চাঁদের কিরণ, এখানে কিন্তু হাত নয়, এখানে চাঁদের কর বলতে কিরণ। তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর এখানের ব্যাখ্যা, আমাদের সমাজের যখন অন্ধকারাচ্ছন্ন অবস্থাটা কেটে যাবে তখন নতুন সমাজ পাবো, সবার হাসি হাসি অবস্থা থাকবে। মহাকাল শিব অর্থাৎ তরুণ বিপ্লবীরা আমাদের নতুন এক সমাজ এনে দেবেন। আর সে সময় দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে মহাকাল শিব তিনিই দিগম্বর, আর মহাকাল শিবের সঙ্গে তুলনা করা হয়েছে তরুণ বিপ্লবীদেরকে। এখন আর তরুণ বিপ্লবীদের মুখেও যেন থাকবে সুন্দর হাসি, তাদের সেই হাসিতেই আলো তার ভরবে এবার ঘর, আমাদের সকলের ঘর ভরে যাবে। প্রথম ব্যাখ্যা, শিশু চাঁদের কিরণে আমাদের ঘর ভরে যাবে। আর এখানে শিশু চাঁদের কর হচ্ছে ওই তরুণ বিপ্লবীদের সুন্দর মুখের হাসি, তাদের হাসির ঝলকানি, তাদের সেই হাসির ঝলকানিতেই আমাদের ঘর ভরে উঠবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা কি কর? তোরা সবাই জয়ধ্বনি কর। আমি এর আগের পর্বে বলেছি, কবি নিশ্চিতভাবে জয়ধ্বনি করতে বলেছেন, কারণ তিনি ভালো করেই জানেন আমাদের যে তরুণ বিপ্লবীরা তারা অকুত ভয়, তারা কাউকেই ভয় পায় না।
তারা যেরকমভাবে আসবে তাদের আসার ভঙ্গিমা মহাকাল শিবের সঙ্গে, তাদের শক্তিও মহাকাল শিবের সঙ্গে তুলনা করেছেন কবি কাজী নজরুল ইসলাম। অথবা এরকম বীর বিপ্লবীরা নিশ্চিত জয় এনে দেবে ভারতবর্ষকে। তাই আমরা ভারতবাসীরা যেন নিশ্চিন্তে জয়ধ্বনি করি। আর প্রথম যে যখন বলেছিলাম যে তারা কি ধ্বংস করবে, প্রশ্ন তরুণ বিপ্লবীরা এসে কী ধ্বংস করবে, না যদি পারা থাকে বা না যদি জানা থাকে, আমি এর আগেও বলেছি, যদিও যদি না মনে পড়ে বা যদি না জানা থাকে বা যদি না বুঝতে পারো কমেন্ট করবে। তাহলে ওইদিকে হয়ে গেল, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারপরে এই যে প্যারার ব্যাখ্যাটা মনোযোগ সহকারে শোনো, ইন্টারেস্ট নিয়ে শোনো, আকর্ষণ রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু মনে হচ্ছে আমার ক্লিয়ার হবে। আমার যতদূর মনে হচ্ছে তাই বললাম। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, ওই সে মহাকাল সারথি, সে আকাশ ভেদ করে যেন এক রথ আসছে, তাতে বসে আছেন মহাকাল। মহাকালকে মহাকাল শিব, সে যেন রথে বসে আছে। আর তার যে রথের চালক, রথের চালককে বলা হয় সারথি। তাহলে এখানে মহাকালের রথটা যিনি চালাচ্ছেন তিনি মহাকাল সারথি। সেই মহাকাল সারথির হাতে কি আছে? চাবুক আছে। সেই চাবুকটা কিসের? বিদ্যুতের চাবুক। সেই চাবুক রক্তমাখা চাবুক, তাই বলছে কি রক্ত তড়িৎ চাবুক হানে, মানে আঘাত করে। আচ্ছা, কোথায় আঘাত করবে? তার রথের যে ঘোড়া, সেই ঘোড়ার পিঠে আঘাত করছে। সে কি বলছে? ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুকানে চাপাত চাপাত করে মারছে। কোথায়? মহাকাল সারথি যে যে ঘোড়াগুলো রথটাকে নিয়ে চলে যাচ্ছে, রথটা টানছে যে ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলোর গায়ে চাপাত চাপাত করে চাবুক মারছে। সেই চাবুকটা কিসের? বিদ্যুতের চাবুক। সেই চাবুকে যেন রক্ত একেবারে লেপ্টে আছে, চারিদিকে চাবুকের রক্ত লেগে আছে। তারপর কি? আর ওই যে চাবুকের আঘাতে ঘোড়াগুলো চিঁ করে একদম লাফিয়ে একবার কি করছে? রনিয়ে উঠে রেশার কাদন। রনিয়ে শব্দটা এসেছে রণ থেকে। রণ মানে হচ্ছে যুদ্ধ, রণ মানে যুদ্ধ। রনিয়ে মানে যুদ্ধের ভঙ্গিমা, একদম লাফিয়ে ঘোড়াগুলো কি করছে? রনিয়ে উঠে রেশার কাদর। রেশা মানে কি? ঘোড়ার ডাককে রেশা বলে। মনে পড়ছে? ব্যাঙের ডাককে কি বলে? হাতির ডাককে কি বলে? পড়েছিলে কোন ক্লাসে? ক্লাস 5-এ পড়েছিলে। তো রনিয়ে ওঠে রেশা, ঘোড়ার ডাককে রেশা বলা হয়। সে ঘোড়া চিৎকার করতে করতে যেন কান্না করছে, আর তার চিৎকার বজ্রগানে ঝড় তুফানে, তার চিৎকারে যেন বজ্র বিদ্যুৎ যেন গান করে উঠছে। ওই যে শব্দগুলো হয় না বাজ পড়ার সময়, ফটফট ফট ফট করে হুড়ুম দুড়ুম শব্দ হয় না, সেরকম ঘোড়ার চিৎকারে যেন বজ্রে আকাশে বিদ্যুৎ যেন গান করে উঠছে, যেন ডিজে বাজাচ্ছে, যেন আকাশে যেন ডিজে চলছে, ডিজে বজ্র গান এরকম। মানে জাস্ট বললাম মজাক, একটু ভেবে নাও বিষয়টা। তো রনিয়ে ওঠে রেশার কাদন বজ্র গানে ঝড় তুফানে, তাই না? বললাম ডিজে বাজাচ্ছে, যেন যেরকম শব্দ হয় আর কি, বাজ পড়লে যেরকম শব্দ হয়, ফড়াত ফড়াত করে শব্দ হয়। তাহলে এই লাইনটার সরলতা কি হলো? রনিয়ে ওঠে রেশার কাদন, ওই যে হচ্ছে মহাকাল সাথে চাবুক মারছে, তার ফলেই ঘোড়াগুলো যেন ওই কষ্ট সহ্য করতে না পারে চিৎকার করে কান্না করে উঠছে, আর সেই চিৎকারে যেন আকাশে বজ্র গান হচ্ছে, আর ঝড় তুফান যেন ঝাপটা লেগে গেছে আকাশে। এবার কি ওই চাবুক খেয়ে ঘোড়া কি আর ধীরে ধীরে চলবে? না, সে ঘোড়া কি করবে? ভালো করে ইন্টারেস্ট পাবে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। ঘোড়া জাস্ট ইমাজিন কল্পনা না করলে হবে না। ঘোড়া যদি চাবুক মারা হয় কত এখান থেকে লাভ দিয়ে না হয় 10 হাত 20 হাত না হয় গেল, কিন্তু মহাকাল সারথীর যে ঘোড়াগুলোর কথা বলা হয়েছে, সেই ঘোড়াগুলো কি? খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খেলানে। মানে তারা, সে ঘোড়াগুলো, সে রথটা একটা তারা থেকে আর একটা তারায় লাফ দিয়ে যাচ্ছে, একটা তারা থেকে আরেকটা তারায় লাফ দিয়ে যাচ্ছে সেই চাবুকের আঘাতে। আর ঘোড়ার খুর তারায় লেগে যেন উল্কা খসে পড়ছে, তারার কিছুটা অংশ খসে যাচ্ছে, মানে যেটাকে উল্কা বলি, সে উল্কা খসে যাচ্ছে। খুরের দাপট, কার খুর? ঘোড়ার খুর। খুরের দাপট মানে আঘাত,
খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটে নীল খিলানে। আচ্ছা, নীল বলতে আকাশ কালার নীল। খিলান কথার অর্থ জানো? খিলান কথার অর্থ হচ্ছে গম্বুজ। গম্বুজ নিশ্চয়ই মসজিদে দেখে থাকবে হয়তো, এরকম হয় না গম্বুজটা? আকাশটা কিছুটা এরকম আর কি, এই গম্বুজ টাইপের ধরনের। তো আকাশকে সেই জন্য খিলানো বলা হয়। কি বলা হয়? খিলানো বলা হয়। নীল খিলানে, নীল আকাশে কি ছুটে পড়ছে? উল্কা ছুটে পড়ছে। কিভাবে ছুটে পড়ছে আর বলবো না। তারপরে লাইন, খুরে বলি, লাইনটা শুধু বলি। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগন তলের নীল খিলানে। গগন বলতে আকাশ, আকাশের তলের নীল খিলানে, নীল গম্বুজের মতো অংশের জন্য তারাগুলো মানে উল্কাগুলো খসে খসে পড়ছে। উল্কা কি করে খসে পড়ছে? প্রশ্ন থেকে যাক একটা প্রশ্ন। তাহলে তারপরে লাইন, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে। অন্ধকারার বন্ধকূপ কোনটা? অন্ধকারার বন্ধকূপ সেই আন্দামানের সেলুলার জেলকে, ইংরেজদের জেলকে অন্ধ কারাগার। কারাগারটা কি? অন্ধকারার বন্ধ, তালাবদ্ধ। অন্ধকারার বন্ধ কূপের সঙ্গে কূপ, অন্ধকারার সরি গলাটা একটু খুসখুস করছে তো অন্ধকারা বন্ধ কূপ ইদারা দেখা আছে, ইদারা এখন এগুলা দেখা যায় না। তো ইংরেজদের জেলখানাকে যেন সেই ইদারার মতো আর খুব গভীর অন্ধকার সেরকম বলা হয়েছে। ইদারার মতো গভীর অন্ধকার স্থানে কারা বাঁধা আছে? সেরকম অন্ধকারের বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে। দেবতা কাদেরকে বলা হচ্ছে মনে হয় বুঝতে পারছো? দেবতা আমাদের সেই তরুণ বীর বিপ্লবীদেরকে দেবতার সঙ্গে তুলনা করা হচ্ছে। দেবতা বাঁধা যজ্ঞজূপে, যজ্ঞজূপ হাড়িকাঠ মানে যজ্ঞজূপ হচ্ছে এরকম যে অংশটা থাকে না, যেখানে মনে হচ্ছে বলি দেওয়া হয়, এরকম করে রেখে এরকম করে শুয়াই দিয়ে বলি দেওয়া হয়। এই হাড়িকাঠটাকে বলা হচ্ছে কি? যজ্ঞজূপ। ঠিক আছে, ছবি হয়তো ক্লিয়ার নাই, ক্লিয়ার বুঝে নিও। ক্লিয়ার বুঝে নিও বলতে হাড়িকাঠ আমি বলে দিচ্ছি, রাখা হলো তো এই গলা যেভাবে রাখা হোক, যে অংশটা এরকম সেখানে রাখা হলো, আর কোপায় ভাঁজ করে দেওয়া হয়। ভাঁজ মানে কি? গলা ছুটে দেওয়া হয়। তো সেটা হচ্ছে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে। পাষাণ স্তূপের উপর দেবতারা বাঁধা আছে, এরকম করে যেন সাহিত্য অবস্থায় দেবতারা বাঁধা আছে। মানে আমাদের দেশের তরুণ বিপ্লবীরা ওই আন্দামানের সেলুলার জেলে যে চরম দুর্দশা, চরম অত্যাচার ভোগ করছে, সেই কথাকে এখানে উপস্থাপন করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই তো রে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর। বলছে ওখান থেকে আমাদের দেশের তরুণ বিপ্লবীরা ছুটে আসবে, ওখান থেকে ছুটে আসবে। যেভাবে তাদের বাধা, সেখান থেকে সব কিছু ছিন্ন ভিন্ন করে তারা ছুটে চলে আসবে, এখানে রথ নিয়ে ছুটে চলে আসবে। ওই যে রথের ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে, রথের ঘর ঘর মানে রথের চাকার যে শব্দটা ঘর ঘর শব্দ, বলছে এই দেখ আসলো বলে, ওই তো রথের ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে। কারা আসবে? দেশের তরুণ বিপ্লবীরা, ওই আন্দামানের সেলুলার জেলে যারা বন্দি আছে সেখান থেকে তারা সব কিছু বন্ধন ছিন্ন ভিন্ন করে দিয়ে ছুটে চলে আসবে। তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর। তাই কবি আপামর জনসাধারণকে বলছেন, সমস্ত ভারতবাসীকে তখন বলছেন, আরে তোমরা জয়ের ধ্বনি করো, জয়ের ধ্বনি করো, কারণ জিত আমাদের হবেই, হার ইংরেজদের হবেই। ধ্বংস দেখে ভয় কেন তোর? তোরা ধ্বংস দেখে ভয় পাস না? ভয় পাচ্ছিস? ধ্বংস দেখে ভয় পাস না, ধ্বংস দেখে ভয় পাস না। ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন। প্রলয় নতুন করে সমস্ত কিছু তৈরি করে দেবে। প্রলয় মানে ধ্বংস, ধ্বংস হলেই নতুন তৈরি হবে, ধ্বংস হলেই কিন্তু নতুন তৈরি হয়। এটাও কিন্তু একটা ভালো কথা, ধ্বংস হলে তবেই নতুন তৈরি হয়। আমাদের সেই ঘুণধরা সমাজ যদি ধ্বংস হয়, তবেই আমরা নতুন সুন্দর একটা সমাজ পেতে পারি। আর এটা কবি নিশ্চিতভাবে বলছেন, তিনি বলেছেন, আমি বলছি পারি, তিনি বলছেন পাবই। প্রলয় নূতন সৃজন বেদন, প্রলয় নতুন করে সৃষ্টি করবে। আর এখানে সৃজন বেদন সম্পর্কে একটু আলাদা করে বলতে হয়। সৃজন বেদন সম্পর্কে একটু আলাদা করে বলতে হয়। সেটা হচ্ছে
সৃষ্টির সময় যে কোনো কিছু নতুন সৃষ্টির সময় একটা ব্যথা অনুভব হয়। যখন নতুন কিছু সৃষ্টি হয় তখন একটা ব্যথা অনুভব হয়। যদি বিষয়টা একটু ভালো করে উদাহরণ দিতে হয় তাহলে আমি বলবো, একজন মা যখন সন্তান প্রসব করেন তখন তার যে যন্ত্রণা, বলা হয় এটা পৃথিবীর সবচাইতে চরম যন্ত্রণা। তো মা সেই যন্ত্রণাটা সহ্য করে বলেই একটা নতুন ফুটফুটে শিশুকে আমরা পাই। মা সেই যন্ত্রণাটা সহ্য করে বলেই আমরা নতুন একটা ছোট্ট শিশুকে পাই। তাহলে সৃষ্টির সময় একটু ব্যথা হবে, সেটা সহ্য করতে হবে। সৃষ্টির সময় একটু ব্যথা হবে, সেটা সহ্য করতে হবে। যখন ধ্বংস হবে, ধ্বংস হলেই তো সৃষ্টিটা হচ্ছে, ধ্বংস হলেই তো সৃষ্টিটা হচ্ছে। তাই যখন ধ্বংসটা হচ্ছে, নতুন সৃষ্টি হবে, তখন একটু কষ্ট হবে, আমাদেরকে সেটা সহ্য করতে হবে। এই কথা কে বলেছেন? কাজী নজরুল ইসলাম তৎকালীন ভারতবাসীদেরকে। আসছে নবীন। নবীন কারা? সেই তরুণ বিপ্লবীরা। আসছে নবীন, তারা নতুন। জীবনহারা অসুন্দরে করতে ছেদন। জীবনহারা মানে যারা জীবনকে হারিয়েছে, জীবনকে হারিয়েছে যে জীবনহারা। কোন সমাজ? সব বলবো? সব বলবো না। জীবনহারা, জীবনকে হারিয়েছে যে, উপপাদ্য তৎপুরুষ সমাজ বলেই দিলাম। অসুন্দর নয় সুন্দর, যা কিছু সুন্দর নয়, যারা জীবনকে হারিয়েছে মানে যারা এই সমাজের একটা নিকৃষ্টতম জীবে পরিণত হয়েছে। নিকৃষ্টতম জীব বলতে আমাদের না, ভারতবাসীদের কথা বলা হয়নি। এই জীবনহারা, অসুন্দর, এগুলো হচ্ছে সেই কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। আরেক দৃষ্টিতে দেখলে এরা হচ্ছে সেই রাক্ষসী ইংরেজরা। এই সমস্ত জীবনহারা যারা, আর যা কিছু অসুন্দর সেগুলোকে ছেদন করে দিবে, ছেদ করে দিবে, অস্ত্র দিয়ে, খড়গ দিয়ে সব কিছু ছেদ করে দিবে। কারা? ওই নবীনরা, মানে তরুণ বিপ্লবীরা আসবে সমাজে, আমাদের সমাজে আসবে। যা কিছু জীবনহারা, যা কিছু অসুন্দর, মানে যা কিছু অশুভ, অমঙ্গল, সমাজের জন্য হিতকর নয়, অহিতকর, সেগুলোকে টাক করে ছেদন করে দেবে। সে শব্দ এখন যেভাবে হোক, ছেদন ওরা করবেই। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে। তাই সে এমন এরকম ত্রস্ত জটা, এরকম চুলের ঝাপটা, এইভাবে এরকম কেশে আর এরকম ভয়ঙ্কর বেশ ধারণ করে সে আসছে, বক্ষকলে তার সেই তরবারি। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে। আচ্ছা, প্রলয় মানে কি? প্রলয় মানে কি? প্রলয় মানে ধ্বংস। বলছে তাই সে এমন ভয়ঙ্কর কেশ আর বেশে আসছে, ধ্বংস নিয়েও কিন্তু কি করছে? প্রলয় বয়েও আসছে হেসে, মানে ধ্বংস করার জন্য আসছি, ধ্বংস করেও হাসতে হাসতে ধ্বংস করতে আসছি আমি। কারণ কেন হাসছি আমি? ধ্বংস করবো, আমরা হাসি কেন? কারণ এই সমস্ত অবক্ষয়ের সমাজকে, ঘুণধরা সমাজকে ধ্বংস করে নতুন সমাজ আমি এদেরকে দেব, তাই ভাবছি, তাই হাসছে। মহাকাল শিব যেন তাই হাসছে, প্রলয় বয়েও ধ্বংস নিয়েও সে হাসছে, মধুর হেসে, আবার মধুর মিষ্টি হাসি হেসে আসছে। ভেঙে, কারণ কি? কারণ ভেঙে আবার গড়তে জানে, সে চির সুন্দর। সে চির সুন্দর, সে হচ্ছে ওই মানে জঘন্য নয়, সে চির সুন্দর। ভেঙে চুরমার করে চারিদিকে রেখে দিল তা নয়, কিন্তু সে চির সুন্দর, চিরকালীন, চিরকাল ব্যাপিয়া সুন্দর। চির সুন্দর কোন সমাস? চিরকাল ব্যাপিয়া সুন্দর কোন সমাস? হ্যাঁ, বলবো না, যাই হোক বুঝে নাও, না পারলে কোশ্চেন করবে। ভেঙে আবার গড়তে জানে, সে চির সুন্দর। আচ্ছা, চির সুন্দর হচ্ছে মহাকাল শিব। তিনি যেমন ভাঙতে জানেন তেমন তিনি গড়তেও জানেন। তিনি ভেঙে আমাদের ঘুণধরা সমাজকে ধ্বংস করে দিয়ে রেখে দেবেন না। এই ঘুণধরা সমাজকে ধ্বংস করে দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দেবে। তরুণ বিপ্লবীরা আমাদের সমাজকে আবার নতুন করে গড়ে দেবে। স্বাধীন ভারত আমরা পাবো, এটাই কবি বলতে চেয়েছেন। স্বাধীন ভারত আমরা পাবো, কারণ সে
অর্থাৎ তারা, সে বলতে মহাকাল শিব, তিনি হচ্ছেন চিরকালীন সুন্দর, তিনি চির সুন্দর, তাই তিনি ধ্বংস করার পর ধ্বংস স্তূপ করে ফেলে রাখবেন না, সমস্ত কিছু নতুন করে সাজিয়ে দেবেন। অতএব ভেঙে আবার নতুন করে সাজিয়ে দিবে, কি আনন্দ! তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর বাপুরা, তোরা জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, কারণ ভেঙে দেবে, ধ্বংস করে দেবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, কষ্টের কিচ্ছু নাই, আবার নতুন করে সাজিয়ে দেবে। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, মহাকাল শিব ভাঙেন আবার তৎক্ষণাৎ নতুন করে তৈরি করে দেন, এইটাই তার খেলা। অতএব আমাদের ভয় পেয়ে লাভ নেই, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর। তা তো গড়া, তা তো খেলাই ভাঙা গড়া, সমাজকে আমাদের ভেঙে চুরমার করে দিবে, তারপরে আবার নতুন করে সাজিয়ে দেবে। অতএব আমাদের ভয়ের কিচ্ছু নেই, তোরা কি করবি? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আর বধূরা কোথায় গেল? বধূরা তোরা প্রদীপ তুলে ধর। আচ্ছা, বাড়িতে যখন নতুন সদস্য আসে, আমরা দেখেছি বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটা সুন্দর রীতি আছে, যখন বাড়িতে নতুন বধূ আসে, সে বরণ ডালা দিয়ে প্রদীপ দিয়ে সুন্দর করে তাকে বরণ করে এরকম করে বরণ করে নেওয়া হয় কি না? নেওয়া হয় তো। সেরকম কবিও বলছেন, আমাদের যে তরুণ বিপ্লবীরা আসছে তাদের তোমরা বধূরা, বিশেষ করে এই কাজগুলো মেয়েরাই করে, বধূরা তোমরা প্রদীপ তুলে তাদেরকে বরণ করে নাও, তাদেরকে তোমরা কি করে নাও? বরণ করে নাও, কারণ তারাই আমাদের সম্পদ, তারাই আমাদের সব কিছু, তারাই আমাদের প্রাণ, তারাই আমাদের ঘুণধরা সমাজ। আচ্ছা, ঘুণধরা সমাজ কথাটা আমি বারবার বলছি, ঘুণধরা সমাজ অর্থাৎ তৎকালীন আমাদের সমাজে যে দুরবস্থা, এটাকেই ঘুণধরা বলে আমি উপস্থাপন করছি। তাই বলছেন কবি যে বধূরা তোমরা প্রদীপ তুলে ধরো, নতুন আমাদের তরুণ বিপ্লবীদেরকে তোমরা বরণ করে নাও, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তারা আসছে ভয়ঙ্করের বেশ ধারণ করে, কিন্তু তারা আসলে সুন্দর। যারা আসছে তারা কাল ভয়ঙ্করের বেশ ধারণ করে আসছে, অতিরিক্ত ভয়ঙ্কর বেশ ধারণ করে আসছে। তাদের বাহ্যিক যে ভঙ্গিমা, বাহ্যিক যে চেহারা, অতিরিক্ত ভয়ঙ্কর বেশ ধারণ করে, অতিরিক্ত চিৎকারে ভয়ঙ্কর হাঁক দিয়ে তারা আসছেন, কিন্তু তারা অন্তর থেকে খুবই সুন্দর। তারা কাল ভয়ঙ্করের বেশ ধারণ করে আসলেও তারা সুন্দর, অর্থাৎ আমাদের তরুণ বিপ্লবীরা। তারা চিৎকার করতে করতে, সব কিছু ধ্বংস করতে করতে তারা আসছেন, কিন্তু তাদের অন্তরটা খুবই সুন্দর। কাল ভয়ঙ্করের পেশে এবার ওই আসে সুন্দর। অতএব তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অতএব হে আমার ভারতবাসীরা, তোমরা জয়ধ্বনি করো। আমাদের দেশের সেই বীর সন্তানেরা তারা ছুটে আসবেন, এসে সব কিছু ধ্বংস করে দিয়ে, তছনছ করে দিয়ে আমাদের সুন্দর একখানা ভারতবর্ষ উপহার দিবেন, যে ভারতে থাকবে আমাদের পতাকা, যেখানে চলবে আমাদের শাসন, যেখানে আমরা স্বাধীনভাবে বসবাস করব, যেখানে আমাদের কেউ অঙ্গুলি নির্দেশ করতে পারবে না, কেউ তাদের বাধ্য হয়ে কাজ করাতে পারবে না, এমন এক ভারতবর্ষ, সুন্দর সুস্বাস্থ্যকর এক উজ্জ্বল একটা ভারতবর্ষ আমরা পাবো, যে সমাজে থাকবে না কোনো কুসংস্কার, থাকবে না কোনো দারিদ্রতা, থাকবে না কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা। বধূরা তোমরা প্রদীপ তুলে ধরো, তাদেরকে বরণ করে নাও, কারণ কাল ভয়ঙ্কর বেশে সেই তারা সুন্দর, অর্থাৎ আমাদের তরুণ বিপ্লবীরা আসছে। তোমরা জয়ধ্বনি করো, তোমরা জয়ধ্বনি করো। তো আজকের এই ব্যাখ্যায় আমি ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে যে কথাগুলো যোগ করেছি, সেগুলো বোঝানোর ক্ষেত্রে যোগ করেছি। কেউ নেগেটিভ মাইন্ড বা অন্য কিছু না নিয়ে সেগুলোকে শিক্ষার দৃষ্টিভঙ্গিতে দেখলে মনে হয় আমার ভালো লাগবে, এবং আমার মনে হয় উপকৃতও হবে সবাই। তাই যা ব্যাখ্যা করলাম সেটা মনোযোগ সহকারে শুনবে। কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি, পারলে সেই প্রশ্নগুলো আমাকে করবে। আর আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন দিচ্ছি, যেখানে তোরা সব জয়ধ্বনি কর কথাটা কতবার বলা আছে? ওকে, এই প্রশ্নটা আমি করলাম, দেখি কতজন রিপ্লাই দেয় আর কতজন ক্লাসগুলো করে। আজকে এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।